প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিভ্রান্তির প্রতিবাদে বিভিন্ন জেলায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ, গ্রেপ্তার ও শাস্তি দাবি। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে নগর শহরে তৈরি হচ্ছে যানজট, নিয়ম না মানায় বাড়ছে জনদুর্ভোগ। মোবাইল অ্যাপে কৃষকের থেকে ধান চাল কিনবে সরকার, অনিয়ম দালালদের দৌরাত্ম্য ঠেকানোর লক্ষ্য। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন। সারা দেশে গড়ে উঠবে রেল যোগাযোগ নেটওয়ার্ক। যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এই রেল সেতু। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর নানা সীমাবদ্ধতা নিয়ে যমুনার উপর পারাপার হয়ে আসছে রেল। এবার উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মাণ হচ্ছে পূর্ণাঙ্গ রেল সেতু। 4.8 কিলোমিটার সেতুটি নির্মাণ করবে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। জাইকার সহযোগিতায় 16,780 কোটি টাকা ব্যয়ে রেল সেতুটি নির্মাণ কাজ শেষ হবে 2024 সালের আগস্টে। গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন বাংলাদেশ বিনির্মাণে জাপানের অবদান। বিএনপির ধ্বংস করা রেল ব্যবস্থা আওয়ামী লীগ সরকার পুনরুজ্জীবিত করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। এখন সব কিছুই আমরা দেখতে পাচ্ছি, রেল সেই সুযোগটা মানুষকে করে দিচ্ছে, যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি। আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সরকার প্রধান। দক্ষিণ এশিয়া সেতু বন্ধন হতে পারে বাংলাদেশ, এমন পরিকল্পনাও জানান শেখ হাসিনা। এশিয়ান রেলওয়ের সাথে যখন আমরা সংযুক্ত হয়ে যাব, এটাও আমাদের জন্য বিরাট। আমাদের দেশের আভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নতি তো হবেই, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবেও আমরা আরো সংযুক্ত হতে পারবো, যা আমাদের দেশকে ভবিষ্যতে আরো উন্নত করবে। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। এর উপর দিয়ে 100 কিলোমিটার বেগে দুটি ট্রেন একসঙ্গে চলাচল করতে পারবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে নাটোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে মৌলবাদীদের প্রতিহত করতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জয়পুরহাট 0 পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অপব্যাখ্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। গাজীপুরের জয়দেবপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে মাগুরা, দিনাজপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে মৌলবাদী ও ধর্মান্ধদের বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রবিবার জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ জানান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তারা বলেন, বঙ্গবন্ধু জাতির জনক। তার নামে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একটি ধর্মান্ধ গোষ্ঠী শুধু তাকেই অসম্মান করছে না, দেশের স্বাধীনতার ইতিহাসকেও অপমান করছে। তারা বলেন, ইরান, তুরস্ক, সৌদি আরব সহ অনেক মুসলিম দেশের রাষ্ট্রনায়ক ও বিভিন্ন মানুষের ভাস্কর্য থাকলেও বাংলাদেশের মৌলবাদীরা এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। এটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য তৈরি হচ্ছে তার বিরোধিতা করছে। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে, ইরানে, ইরাকে, সব জায়গায় আপনার মিশরে বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে। তো বাংলাদেশে জিয়াউর রহমানের ছিল, আজকে স্বাধীনতার মহানায়কের ভাস্কর্য করবে, তার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। 2 মাসের ব্যবধানে দেশে ডেঙ্গু রোগী বেড়েছে 10 গুণ। একই সঙ্গে দেশে বাড়ছে করোনা সংক্রমণও। অনেকেই এখন একসঙ্গে আক্রান্ত হচ্ছেন 2 ভাইরাসেই। এতে দেখা দিচ্ছে নানা জটিলতা। ঢাকা শিশু হাসপাতাল অন্য রোগের বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি চালু করা হয়েছে 18 বেডের করোনা ইউনিট। এখানে ভর্তি শিশুদের 3 জন একই সঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত। অবস্থা গুরুতর হওয়ায় 2 জনকে নিতে হয়েছে আইসিইউতে। তাদের বয়স 3 বছরের কম। জ্বর বা অন্যান্য যে উপসর্গ এগুলো থাকছেই, সাথে কিছু ক্লিনিক্যাল কমপ্লিকেশন যেগুলো থাকছে, যেমন আপনার ব্লাড প্রেশার কমে যাওয়া, বিশেষ করে যেটা রেনাল ইনভলভমেন্ট, অর্থাৎ যে বাচ্চাটা মারা গেছে সে বাচ্চাটার আমরা দেখছি যে বাচ্চাটা কিন্তু রেনাল ইনভলভমেন্ট অর্থাৎ কিডনিতে তারা এফেক্ট করছে, মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, যার জন্য বাচ্চাগুলোর অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। দেশে গত 15 দিন ধরে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন শনাক্ত হচ্ছে 2000-এর বেশি। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। 2 মাস আগের তুলনায় এ মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে 10 গুণ। ফলে একই ব্যক্তির 2 ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। যাদের কোভিড হচ্ছে তাদের তো ইমিউনিটি এমনি উইক, প্লাস কোভিড রিলেটেড যে ট্রিটমেন্টগুলি ইউজ করা হয় তা তো ইমিউনিটি কিন্তু দুর্বল হয়ে যায়। তো এই পেশেন্টগুলোর যদি ডেঙ্গু হয় তাহলে সেটা কিন্তু ডাবল হিট। জ্বর হলে পরে আপনি কিন্তু শিওর না যে আপনার কোভিড না ডেঙ্গু প্রথম দিনে, অ্যাটলিস্ট প্রথম 1-2 দিনে। যে কনসার্ন ক্লিনিশিয়ান যদি খুব কেয়ারফুল না হয়, সাথে সাথে যদি ওই যে ডেঙ্গুর টেস্টটা না করে, তাহলে কিন্তু মিস করার চান্স থাকে। করোনা ও ডেঙ্গু 2 রোগের ক্ষেত্রেই মূল উপসর্গ জ্বর। মূল উপসর্গ অনেকটা একই ধরনের হওয়ায় শনাক্ত করার ক্ষেত্রে দ্বিধায় পড়তে হচ্ছে। এতে বাড়ছে নানা জটিলতা, দেরি হচ্ছে সঠিক চিকিৎসা শুরু করতে। ডেঙ্গুতে প্রথম দিনেই অনেক জ্বর হবে, 103-4 ডিগ্রি জ্বর হতে পারে, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, গায়ে ব্যথা এবং ভমিটিং, এগুলো হচ্ছে ডেঙ্গুর ক্যারেক্টারিস্টিক্স। তো প্রথম দিকে ক্লিনিশিয়ান যদি এই দুইটা ডিফারেন্সিয়েট করতে পারে, তাহলে কিন্তু সে সেগ্রিগেট করতে পারে ক্লিনিক্যালি কোনটা ডেঙ্গু কোনটা কোভিড। অবশ্যই খুব দ্রুত রোগ নির্ণয় করা যায়, র্যাপিড টেস্ট যেগুলো করা যায়, সেটা ডেঙ্গু এবং কোভিডকে সেগ্রিগেট করতে হবে হাসপাতালকে, এবং হাসপাতালগুলোতে আলাদা ট্রায়াস থাকতে হবে, আলাদা ডেঙ্গু সেল থাকতে হবে, আলাদা কোভিড সেল থাকতে হবে। এটা করা খুব জরুরি। অবস্থা বিবেচনায় করোনা আক্রান্তদের জ্বর না কমলে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাতাসে ভাসছে সীসা, ক্যাডমিয়াম, দস্তাসহ ক্ষতিকর 10টি ধাতব পদার্থের কণা। এই তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, পরমাণু শক্তি কমিশন ও যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। তারা বলছেন, নগরীর অন্তত 88টি স্থানে বায়ু দূষণ বেশি। দূষণ নিয়ন্ত্রণে রাখতে না পারলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। তেজগাঁও থেকে মহাখালীমুখী সড়কে বিজি প্রেসের কাছে চলছে ইউলুপ নির্মাণের কাজ। রাস্তা খোঁড়াখুঁড়ির পাশাপাশি খোলা অবস্থায় বালু ও মাটি আনা নেওয়া হচ্ছে। একই সড়কের 7 রাস্তার কাছে তিতাস গ্যাসের লাইন সংস্কারের কাজও চলছে উন্মুক্তভাবে। ফুটপাত ও সড়কের অর্ধেক অংশ জুড়ে রাখা হয়েছে বালু, পাইপ ও আবর্জনা। রাজধানীর এই সড়ক গণপরিবহন ও অন্যান্য যান চলাচলের কারণে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। যানবাহনের ধোঁয়া আর রাস্তার ধুলা মিলেমিশে অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসীকে। সমস্যা হচ্ছে যে মূলত বাতাসের কারণে যে ধুলাবালুগুলো এগুলো আমাদের নাকে কানে আসতেছে, প্লাস দোকানের পরিবেশ ইয়ারটা ময়লা হয়ে যাচ্ছে। আজকে প্রায় 15 দিনের অধিক সময় ধরে এখানে বালুগুলো রেখে দিয়েছে। আমাদের চোখে এখন পর্যন্ত এখানে পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমরা দেখিনি। ধোঁয়ায় ধূসর মিরপুর। শুকনো মৌসুমে এই দূষণের কবলে পড়ে বনশ্রী, বেড়িবাঁধ, কল্যাণপুর, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, কদমতলী সহ রাজধানীর বেশিরভাগ এলাকা। সম্প্রতি বায়ু দূষণ বন্ধে 9 দফার নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যার মধ্যে রয়েছে মাটি, বালু, বর্জ্য ঢেকে পরিবহন, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, কালো ধোঁয়া নিঃসরণ করা গাড়ি জব্দ। গবেষকেরা বলছেন, এমন নির্দেশনা মানছে না কেউই। সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে দূষণ বন্ধে রয়েছে উদাসীনতা।
দুইটা সিটি কর্পোরেশনের ভালোভাবে উদ্যোগ নিয়ে প্রচুর পরিমাণে পার্টি সিট আর নো সিট অ্যাটলিস্ট 2বার করে সরকার যেসব জায়গায় বড় বড় কনস্ট্রাকশনগুলো করতেছে সেগুলো সরকার কন্ট্রোল করবেন, আর আমরা ব্যক্তিগত উদ্যোগে যেসব পলিউশনগুলো করতেছি আমরা সেগুলো করব। তো হাইকোর্ট থেকে বারবার রায় দিয়ে আমাদের খালি মনে করায় দিচ্ছেন যে আমাদের এই কাজটা করা উচিত, কিন্তু আমরা সেটা করতেছি না। রাজধানীর ৮৮টি জায়গার বাতাসে ভয়াবহ মাত্রায় সীসা, ক্যাডমিয়াম, দস্তা, ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাঙ্গানিজ ও কপার শনাক্ত করেছেন পরমাণু শক্তি কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। চিকিৎসকরা বলছেন শ্বাসতন্ত্রে সংক্রমণ আগের চেয়ে বাড়ছে। এছাড়া নগর জুড়ে এমন বায়ু দূষণ থাকলে ভয়াবহ রূপ নিতে পারে করোনা সংক্রমণ। আমাদের দেশে ধুলাবালি তো ড্রাই সিজনে বেশি হয়, তো সেই সিজনে কিন্তু আমাদের বক্ষব্যাধিতে আউটডোরে রোগীদের সংখ্যা অনেক বেড়ে যায়। এয়ার পলিউশন বাড়লে বর্ন যে ডিজিজগুলো, লাংসের যে রোগগুলো, সেগুলো কিন্তু তুলনামূলক গত বছর যা ছিল এবার আরেকটু বাড়বে। বিশ্বব্যাংক বলছে ঢাকার বায়ু দূষণের 58 উৎস ইটভাটা, ধুলা ও গাড়ির ধোঁয়ায় দূষণের হার 26%। তবে পরিবেশ অধিদপ্তর বলছে এবছর প্রায় 450 অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। নির্মাণ সামগ্রী ঢেকে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশার যানজটে নাকাল সাধারণ মানুষ। নিয়ম মেনে চলাচল না করায় দুর্ভোগ বেড়েছে আরও। এগুলো নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন আইন করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যৌথভাবে কাজ না করলে যানজট নিরসন সম্ভব নয়। সকাল থেকে রাত পর্যন্ত অটোরিকশার যানজটের এমন দৃশ্য নিত্যদিনের। ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। রংপুরের যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। এসব অটোরিকশা চালকদের নেই কোনো প্রশিক্ষণ, জানেন না ট্রাফিক আইন কানুনও, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। লাইসেন্স বিহীন অবস্থায় চলে এবং অবৈধ গাড়ি ঘোড়ার কারণে দুর্ঘটনা বাড়তেছে। নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল করছে কুমিল্লা নগরীতে। এছাড়া সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডের কারণে নগরীর প্রধান মোড়গুলোতে যানজট বেড়েই চলছে। অফিসে লেট হচ্ছে, মানুষ ঠিকমতো চলতে পারতেছে না, অপ্রয়োজনীয় রাস্তাঘাটের মধ্যে রিক্সা, অটো এগুলো দাঁড় করায় রাখে। কিশোরগঞ্জ শহরে 600 ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদন দেয়া হলেও চলাচল করছে আরও 5000-এর বেশি। কোনো একটা কারখানা নাই, কলকারখানা নাই, চলার মতো কোনো একটা ব্যবস্থা নাই। এই জন্য আমরা এত কষ্ট করে পারতাছি না কিছু করার মতো, প্রতি তলায় চলতেছি আমরা। নগরীতে যানজট নিরসনে নানা পদক্ষেপের কথা জানালো আইন শৃঙ্খলা বাহিনী। অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে কার্যকর ভূমিকা রাখার কথাও বলছে পুলিশ। মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, কোনো যানজট সৃষ্টি না হয়, এই জন্য আমরা অটোরিক্সার 2টা কালার করে দিয়েছি। তবে এক বেলা এটা চললো, পরবর্তী বেলায় অন্য কালার চললো। যানজট কমাতে সিটি কর্পোরেশন আইন করলেও করোনার মধ্যে বেকারত্ব বেড়ে যাওয়ায় বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। করোনার প্রাদুর্ভাব কিছুটা কম থাকায় জনগণ যেহেতু রাস্তায় নেমে আসছে, গাড়িগুলো আবার চলছে, আবার যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি সেই দিক বিবেচনা করে আমরা এগুলো নিয়ন্ত্রণ করার যে আইন, সে আইনটা পরিপূর্ণ কার্যকর করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। রাজশাহী সিটি কর্পোরেশনের হিসেবে নগরীতে অটোরিকশা চলে প্রায় 18,000, তবে বাস্তবে এই সংখ্যা আরও 5000 বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী অটোরিকশা চলাচলে জনভোগান্তি কেমন দেখছেন? শহরবাসী কি বলছে এই বিষয়ে? যে আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জের শহরের যে রাস্তাঘাট এমনিতে সরু রাস্তা কিশোরগঞ্জ জেলা শহরের, এখানে এখন মূলত ব্যাটারি চালিত যে রিক্সা, এই রিক্সার দখলই পুরো রাস্তা। আপনি সকাল থেকে রাত অবধি সারাক্ষণই যানজট লেগেই আছে। এই যানজটের কারণ হিসাবে আমরা যখন একটু সরজমিনে তদন্তে যাই, তখন জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এই অটোরিকশার যে স্ট্যান্ড, ওই স্ট্যান্ড করা, অটোরিকশা থেকে ওই চাঁদা আদায় করা, এই বিষয়টি নিয়ে অদৃশ্য কোনো শক্তি তাদেরকে বাধা দেয়। এই বাধার কারণে তারা এই যানজট নিরসন করতে পারেননি বা পারে না। তবে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অদৃশ্য শক্তির কালো হাত এগুলি ডিঙিয়ে তারা এই যানজট নিরসন করবেন। ট্রাফিক পুলিশের সাথে আমরা কথা বলেছি। ট্রাফিক পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তাদের জনসংখ্যা কম, তাদের লোকবল কম, এই জন্য শহরের যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন শহরের কালীবাড়ি মোড়, ট্রাফিক বক্স আছে এখানে, কিন্তু ট্রাফিক পুলিশ নেই। ঠিক এরকম শহরের প্রত্যেকটা জায়গায় ট্রাফিক বক্স আছে, কিন্তু ট্রাফিক পুলিশ নেই, তাদের জনবল কম, এই বিষয়টি তারা এভাবে জানাচ্ছেন। আর আমি কথা বলেছি ওই যারা অটোরিকশা চালাচ্ছে
মানে অটোরিকশা যারা চালায় ড্রাইভার, তারা প্রত্যেকেই অনেকটা মালিকের মতোই। কিশোরগঞ্জে আসলে শিল্প কলকারখানা অনেকটা নেই, কর্ম সংস্থানের ব্যবস্থা নেই, সেই জন্য তারা এই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। খুব অল্প টাকায় কোনো এনজিও থেকে ঋণ টিন নিয়ে বা ওই বিভিন্নভাবে লাখখানেক টাকা একসাথে করলেই একটা অটোরিকশা কিনা যায়, ওই ব্যাটারি চালিত অটোরিকশা। পুলিশ কিন্তু বলেছে যে তাদের একার পক্ষে এই অবৈধ যান নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এক্ষেত্রে সিটি কর্পোরেশন তাদের সাথে কাজ করলে এটা সম্ভব। সিটি কর্পোরেশন কি বলছে এসব যান নিয়ন্ত্রণে? মানে যান নিয়ন্ত্রণে কিশোরগঞ্জের জেলা প্রশাসক যে বিষয়টি আমাকে জানালেন, আমি যেদিন জেলা প্রশাসকের বক্তব্য আনতে গিয়েছিলাম এই যানজটের বিষয়ে, তিনি ওই দিন আমাকে জানালেন যে জেলা পুলিশ যে সুপার উনি তাকে চিঠি দিয়েছেন এই বিষয়ে কথা বলতে, ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন বিভিন্নভাবে ওই মানে ওই আপনার ভ্রাম্যমাণ আদালত করার জন্য। কিন্তু আসলে জেলা প্রশাসক যে বিষয়টি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে কিছু রাজনৈতিক প্রভাব, ওই রাজনৈতিক যারা এই বিভিন্ন ওই ভুইফোর রাজনৈতিক পরিচয়ের যে যারা নেতারা, তারা এই অটোরিকশা স্ট্যান্ডগুলি নিয়ন্ত্রণ করছেন। এই জন্যই মানে প্রশাসনের পক্ষে অনেকটা মানে সম্ভব হয় না যানজট নিয়ন্ত্রণ করা। তবে সর্বশেষ জেলা প্রশাসক যে বিষয়টি বলেছেন যে সকল মানে আইনের সমন্বয়ে তারা এই যানজট নিরসন করবেনই। আমি আপনাকে যদি বিষয় একটা বলি, ওই মানে অল্প কিছুদিন আগে ওই মানে ওই একরামপুর থেকে পুরান থানা হয়ে হাসপাতাল আসবে মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা, কিন্তু এই একজন প্রসূতি মা ওই অটোরিকশাতে বসেই এই যানজটের জন্য তিনি সন্তান প্রসব করেছেন। খুব দুঃখজনক বিষয়। এই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করার পর জেলা প্রশাসন জানিয়েছেন যে কোনো কিছুর বিনিময়ে তারা এই যানজট নিরসন করবেন। আমরা যখন এই যানজট নিরসনের জন্য বিভিন্ন দপ্তরে বক্তব্যের জন্য যাই, তখন মানে তারা এই বিষয়গুলি আমাদেরকে আশ্বাস দেন এবং ইতিমধ্যেই শহরে মানে কিছুটা যানজট মানে নিয়ন্ত্রণে এসেছে। তবে মানে এলাকাবাসী বা পৌরবাসী বা কিশোরগঞ্জ জেলাবাসী যারা যে বিষয়টি বলছেন যে এটা কতদিন স্থায়ী হবে, এই বিষয়টি নিয়ে তারা মানে সন্দিহান এবং তারা স্থায়ী একটা মানে সমাধান চান। আর এই বিষয়টা আমি যদি আপনাকে মানে আরেকটু বলি যে ওই যে রাজনৈতিক যে প্রভাব, ওই প্রভাব মানে আপনার নিশ্চিহ্ন করতে হবে। ওই ট্রাফিক পুলিশের মানে জনসংখ্যা আরো বাড়াতে হবে। আর এই ব্যাটারি চালিত রিক্সা 600 কিশোরগঞ্জ পৌরসভা থেকে অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু চলাচল করছে কিশোরগঞ্জের রাস্তায় 6000। সাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। জামালপুরের বকশীগঞ্জে 1.5 মাস বয়সী শিশুকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন। 2011 সালের 20 মে উপজেলার টুপকারচর গ্রামে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিশুপুত্র আসিফকে ছুঁড়ে ফেলেন মোস্তফা। এতে ঢেকির সঙ্গে আঘাত পেয়ে মারা যায় শিশুটি। আসামি মোস্তফা জামিনে বের হয়ে এখন পলাতক। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে 3 মাসের শিশু আব্দুল্লাহকে অপহরণ ও হত্যার দায়ে 3 জনের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক নূরে আলম দুপুরে এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন হৃদয় ওরফে রাহাত হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ও ফায়জুল ইসলাম। 2019 সালের 11 মার্চ রাতে জানালার গ্রিল কেটে বাবা মার সঙ্গে ঘুমিয়ে থাকা শিশু আব্দুল্লাহকে অপহরণ ও পরে হত্যা করে আসামিরা। এদিকে কিশোরগঞ্জে স্কুল ছাত্র তোফায়েল হত্যা মামলার আসামি মেয়ে জুনেয়া আক্তারের মৃত্যুদণ্ড ও মা রিনা আক্তারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এখনো পলাতক আছেন জুনেয়া। 2012 সালের 10 মার্চ পিটিয়ে হত্যা করা হয় তোফায়েলকে। বয়স বিবেচনা করে এই 3 জনকেই আসামি 3 জন হৃদয় ওরফে রাহাত, মহিউদ্দিন এবং ফাইজুল, তাদের যাবজ্জীবন সাজা প্রদান করেছেন, আরও 20,000 টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড। কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় আগুন লেগে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় হাসপাতাল গেটের সামনে এ ঘটনা ঘটে। দগ্ধ অটোরিকশা যাত্রী মা লতিফা ও মেয়ে লিমাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায় অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তার মা। হাসপাতালের প্রধান গেটের সামনে পৌঁছার পর হঠাৎ করে অটোরিকশাটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় অটোরিকশায় থাকা পরিবারের 4 সদস্যের মধ্যে 2 জন দ্রুত নেমে যান। এ সময় দগ্ধ হন মা লতিফা ও মেয়ে লিমা। পরে ফায়ার সার্ভিসের 2 ইউনিট গিয়ে আগুন নেভায়। অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে লক্ষ্মীপুরে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
চলতি আমন মৌসুম থেকে কৃষকের অ্যাপের মাধ্যমে জেলায় ধান চাল কিনবে খাদ্য বিভাগ। কৃষকরা এই অ্যাপে তালিকাভুক্ত হয়ে সরকার নির্ধারিত দামে সরাসরি খাদ্য গুদামে ধান চাল দিতে পারবেন। লক্ষ্মীপুরে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে আছে নানা অভিযোগ। দালালদের দৌরাত্ম্য, রাজনৈতিক প্রভাব, অন্য পেশার লোকদের তালিকাভুক্ত হওয়া সহ নানা সমস্যার কারণে সরকারি গুদামে শস্য দিতে অনীহা কৃষকের। এসব জটিলতায় গত বছর ৫,২২৬ মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ করা যায়নি। এসব সমস্যা কাটিয়ে এবার লক্ষ্মীপুরের ৫ উপজেলায় প্রথমবারের মতো কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করবে সরকার। অনলাইনের মাধ্যমে তালিকাভুক্ত হবেন প্রকৃত কৃষকরা। আমরা এইভাবে সামনে আমাদের আর সুযোগ সুবিধা দিলে আমরা আরো যথেষ্ট খুশিবান হব এবং লাভবান হব। ভোগান্তি পোহাতে হবে না, আমরা কৃষকরা সরাসরি অ্যাপের মাধ্যমে সব কাজ করতে পারবো। জেলায় এখন পুরোদমে চলছে তালিকা প্রস্তুতির কাজ, তবে এতে সময় লাগায় জেলায় ধান চাল সংগ্রহ কর্মসূচি ৭ নভেম্বর থেকে পিছিয়ে শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রতারিত না হওয়ার জন্য বা হয়রানি না হওয়ার জন্যই সরকার এই উদ্যোগটা নিয়েছে, যাতে প্রকৃত কৃষক ধানটা বিক্রি করতে পারে এবং গুদামে বেশি তাকে যেতে না হয়, বারবার হয়রানি না হয়। ওই কারণে কৃষকের মাধ্যমে কৃষকের অ্যাপসটা চালু করেছে সরকার। প্রকৃত কৃষকের তালিকা অ্যাপের মাধ্যমে চূড়ান্ত হলে সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও দালালের দৌরাত্ম্য ঠেকানো যাবে, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা চেষ্টা করতেছি যে এই অ্যাপের মাধ্যমে কৃষক যাতে নিবন্ধিত হয় এবং কৃষক যাতে আরো উৎসাহী হয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে পারে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই বছর লক্ষ্মীপুর সদর উপজেলায় দালাল বা ফরিয়া অথবা মধ্যস্বত্ব ভোগীদের কোনো প্রকার এখানে প্রবেশের কোনো সুযোগ নেই। এই মৌসুমে জেলায় ২৬ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ হবে ৭৫৭ মেট্রিক টন, আর ৩৭ টাকা কেজিতে চাল কেনা হবে ২,২৪৯ মেট্রিক টন। সরকারি এই সংগ্রহ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এখন পর্যন্ত কতজন কৃষক নিবন্ধিত হয়েছেন? সংগ্রহ শুরুর বিষয়ে কর্মকর্তারা কি বলছেন, আর লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে তারা কতটা আশাবাদী? এখন পর্যন্ত আমরা যেটি খবর নিয়েছি খাদ্য বিভাগ বা কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনের কাছ থেকে, সেই অনুযায়ী যে ১,১৭৬ জনের মতো যে কৃষক তারা তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন। এর বাইরে অন্য যে কৃষক রয়েছে এই কৃষকের তালিকায় তারা অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছেন। তো আমরা যদিও ৭ তারিখ থেকে, যে চলতি মাসের ৭ তারিখ থেকে ধান সংগ্রহ হওয়ার কথা ছিল বা কেনার কথা ছিল খাদ্য বিভাগ, কিন্তু এখন পর্যন্ত শুরু করা হয়নি। এই বিষয়ে কিন্তু আমি এখানকার খাদ্য বিভাগ বা কৃষি যে বিভাগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে মোহাম্মদ মাসুম, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন, আসলে তালিকা অন্তর্ভুক্ত করার কারণে কিন্তু মূলত সময় লাগছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে তারা কিন্তু ধান যে সংগ্রহ সেটি শুরু করা হবে এমনটি বলা হচ্ছে। কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই লক্ষ্মীপুরে যে খাদ্য বিভাগ রয়েছে, খাদ্য বিভাগে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে। প্রকৃত যে কৃষক রয়েছেন, কৃষকরা তারা কিন্তু তালিকা অন্তর্ভুক্ত হতেন না, অন্য পেশার লোকজনকে তালিকা অন্তর্ভুক্ত করে কিন্তু খাদ্য বিভাগ ধান যে সংগ্রহ করে করার যে অভিযোগ ছিল সেটি কিন্তু এবার এই যে অ্যাপসের মাধ্যমে সেটি অনেকটাই যে বন্ধ হবে এমনটি বলা হচ্ছে খাদ্য বিভাগের পক্ষ থেকে। তা আমরা এখানে অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই বছর যে আমনের ধানের যেই ধান সংগ্রহ সেটি যখন শুরু করা হবে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে, যেন এটি প্রকৃত তালিকায় যেন সত্যিকার যারা প্রকৃত কৃষক তাদেরকে তালিকা অন্তর্ভুক্ত করা হয়। এবং এখন পর্যন্ত যারা অন্তর্ভুক্ত হতে পেরেছেন তারা কিন্তু খুশি হয়েছেন। তারা বলছেন যে অন্তত কিছুটা হলো যে গত বছরের যে অনিয়ম বা দুর্নীতি বা দালালদের যে দৌরাত্ম্য ছিল সেটি কিন্তু তা বন্ধ হবে এই অ্যাপসের মাধ্যমে। সেটি বিষয় লক্ষণীয় যে বাজারে কিন্তু সরকারের নির্ধারিত দামের চেয়ে ধানের দাম বা চালের দাম বেশি। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ হওয়া সম্ভব বলে আপনি মনে করছেন? গত বছর যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু অর্ধেকও এই খাদ্য বিভাগ পূরণ হয়নি, ধান কিনতে পারেনি। তো এবছর যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু পূরণ হবে এমনটি বলা হচ্ছে খাদ্য বিভাগের পক্ষ থেকে। কিন্তু এর বাইরেও কিন্তু যে বাইরে যে ধান কিন্তু দাম এবার গত বছরের তুলনায় কিন্তু অনেক বেশি। চালের দামও ঠিক আছে, কিন্তু যে ২৬ টাকা কেজিতে যে ধান কেনার কথা রয়েছে এটি কিছুটা হলো পোষায় কৃষকের, কিন্তু বর্তমানে যে খাদ্য বিভাগের যে ধরনের শর্ত রয়েছে শর্তের কারণে কিন্তু অনেক সময় বেড়া
বেড়াজালের মধ্যে পড়ে অনেক হয়রানির শিকার হয়, সে ধরনের শিকার যেন না হয় এমনটি দাবি করা হচ্ছে। কিন্তু কৃষকরা এবার মোটামুটি দাম কিন্তু বাজারে ভালো পাওয়া যাচ্ছে, 700, 800 এবং 900 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে, এমনটি আমরা যতটুকু খবর পেয়েছি এমনটি বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে এবার এই অ্যাপসের মাধ্যমে অনিয়ম দূর হবে, দালালের দৌরাত্ম্য বন্ধ হবে এবং সঠিক যে প্রকৃত কৃষকরা রয়েছে তারা নিবন্ধিত হবে এবং তারাই কিন্তু এই খাদ্য বিভাগের মাধ্যমে সরকারের কাছে যে ধান বিক্রি করার কথা সেটি বিক্রি করতে পারবেন এমনটি বলা হচ্ছে খাদ্য বিভাগ এবং সংশ্লিষ্ট যে কৃষক রয়েছে তারা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। করোনার ভ্যাকসিন নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বাভাবিকভাবে তারাও এটা জানতো না এবং ওই সময়টায় আমাদের অনেক কিছু ছিল না। এটা কোনো দোষের কথা নয়, কারণ আমরা জানতাম না কি লাগবে। প্রথমে অনেক সময় বলেছে যে ভেন্টিলেটর অনেক লাগবে, কিন্তু আসলে দেখা গেল ভেন্টিলেটরের খুব বেশি প্রয়োজন হয় নাই। প্রয়োজন ছিল সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের, প্রয়োজন ছিল আমাদের বেশি করে হাই ফ্লো নেজাল ক্যানোলা, আমাদের প্রয়োজন ছিল অনেক বেড বাড়াতে হবে, পিপি লাগবে, ল্যাবের অনেক প্রয়োজন। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখেছি, বিভিন্ন দেশে থেকে শিখেছি, বিভিন্ন এক্সপার্ট থেকে শিখেছি, WHO-র কাছ থেকে আমরা নিয়েছি, কিন্তু আমরা দেরি করিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে সবসময় ছিল, আমরা খুব তড়িৎ গতিতে এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পেরেছি। ট্রিটমেন্ট প্রোটোকল আমরা তড়িৎ গতিতে তৈরি করেছি, আমরা ট্রেনিং দিয়েছি ডাক্তার নার্সদের কিভাবে কোভিড রোগীকে সেবা দিতে হবে, কিভাবে তাদের হ্যান্ডেল করতে হবে, এবং আমরা বেড বাড়িয়েছি একটা ল্যাব থেকে সেই এখন 118টা ল্যাব, এবং আমাদের পিপির কোনো ব্যবস্থা ছিল না। পিপি আমরা ওই সময় লকডাউন ছিল সারা পৃথিবী, কেমনে হাই ফ্লো নেজাল ক্যানোলা আসবে, কেমনে পিপির আসবে, কেমনে যন্ত্রপাতি আসবে, এই বিষয়গুলো আমাদের তখন জানা ছিল না, কারণ সব জায়গায় লকডাউন ওয়ার্ল্ড ওয়াইড ছিল। তারপরেও আমরা আপনারা সকলে ব্যবস্থা করেছি এবং আমরা আজকে সেই 100-150 টেস্ট হতো রোজ, এখন 15-16-17 হাজার টেস্ট দৈনিক হচ্ছে। এটা একটা বিরাট অর্জন। আমরা মনে করি আমরা সকলে মিলে কাজ করেছি, প্রাইভেট সেক্টর, সরকারি সেক্টর, সকলে এই দেশের মানুষকেই সেবা দিচ্ছে। এই সকলের জন্যই আমরা কাজ করেছি একযোগে, এবং তার ফলশ্রুতি কি হলো, বাংলাদেশের অবস্থা অন্য দেশের তুলনায় অনেক ভালো। আজকে আপনি ইউরোপের অবস্থা দেখেন, আমেরিকার অবস্থা দেখেন, ইভেন ভারত পাশের দেশ অবস্থা দেখেন, তারা বড় বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, তারপরেও তাদের বেহাল অবস্থা। তাদের মৃত্যুর হার দেখেন কত বেশি, 5%, 6%, 7% মৃত্যুর হার হয়ে গেছে। আমি একটা সমীক্ষায় দেখলাম যে প্রতি 10 লাখে কত লোক মারা গেছে। আমাদের দেশে প্রতি 10 লাখে এই 45 থেকে 38 জন প্রতি 10 লাখে মৃত্যুবরণ করেছে। আমেরিকাতে প্রায় 750, ইউরোপে প্রায় 1000 খানি প্রতি 10 লাখে, ইভেন ভারতও 100-র উপরে। তো সেদিকে আমরা অনেক ভালো করেছি, আমাদের কোনো একটি মৃত্যু কাম্য নয়। তারপরেও আমাদের সীমিত সম্পদ নিয়ে, সীমিত আমাদের ব্যবস্থা নিয়ে আমরা ভালো করেছি, কিন্তু আমরা বসে থাকতে চাই না, আমরা আরো ভালো থাকতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতি খুলে দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো আছে। আমাদের এখনো গ্রোথ রেট প্লাসে আছে, 4-5% প্লাসে আছে এখনো, অথচ ইভেন ভারত 5-6% মাইনাসে চলে গেছে, আমেরিকা আরো বেশি মাইনাসে চলে গেছে, ইউরোপ মাইনাসে চলে গেছে। কিন্তু বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র হিসাবেও যে মিডল ইনকাম কান্ট্রি হতে যাচ্ছে, সেই দেশ তার অর্থনীতিকে ধরে রেখেছে, ভালো রেখেছে। বাংলাদেশের একটি মানুষও না খেয়ে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী 1,15,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন সকল সেক্টরের জন্য। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, যার ফলে
বাংলাদেশের সকল সেক্টর ভালো আছে, অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো আছে, মানুষের কর্মহীন হয়ে পড়ে নাই সারা দেশ, এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের চলছে, গার্মেন্টস চলছে, ফ্যাক্টরিগুলো চলছে, খাদ্যের অভাব নাই। এই কাজগুলো এমনি এমনি হয় না, এর পিছনে শ্রম দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর গাইডেন্স দেওয়া হয়েছে এবং সকলে। করোনার ভ্যাকসিন নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সাভারের মধ্য রাজাসনের একটি গলি থেকে নবজাতকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। পুলিশ জানায়, মধ্য রাজাসন গ্যারেজ এলাকার একটি বাড়ির পাশের গলিতে পলিথিনে মোড়ানো মরদেহটি দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে একটি শিশুর শরীরের খণ্ডিত অংশ এবং কিছু দূরে পাওয়া যায় আরেকটি অংশ। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় শিশুসহ 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহে ট্রাক্টর ও মোটর সাইকেলের সংঘর্ষে মারা গেছেন 2 জন। পুলিশ জানায়, সকালে হরিণাকুণ্ডু উপজেলার পার মথুরাপুর গ্রামে ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে এর চালক ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান মোটর সাইকেল চালকও। এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার ধলগ্রাম এলাকায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে মারা গেছেন এক ব্যবসায়ী। এ সময় আহত হয় নসিমনে থাকা এক কিশোর। কিশোরগঞ্জের ভৈরবে বাসের ধাক্কায় মারা গেছে মোটরসাইকেল আরোহী। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুবাহী ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে 8 ঘন্টা পর চালু হলো হবিগঞ্জে বাস চলাচল। এর আগে সকাল থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ধর্মঘট পালন করে জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরে তারা সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজি বাইক সহ অবৈধ যানবাহন আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। তবে তা বাস্তবায়নের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এদিকে ধর্মঘটের জেরে সকাল থেকে বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল। পরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে সড়কে অবৈধ যান চলাচল বন্ধের উদ্যোগ নেয় আশ্বাস দেওয়া হয়। এর প্রেক্ষিতে দুপুর 2টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে বাস মালিকরা। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।